আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক মনোবিজ্ঞান প্রথম পত্রে আরেকটা ক্লাসে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছে আমি নাফিউস সামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের বুদ্ধি অধ্যায়টি নিয়ে আলোচনা করব, যে আমরা আসলে সাধারণ অর্থে বুদ্ধি বলতে কি বুঝি, বুদ্ধির প্রকৃতি কীরকম, বুদ্ধির কি কোনো সংজ্ঞা রয়েছে, বুদ্ধির কি কোনো প্রকারভেদ হতে পারে, আবার এই যে আমরা মানুষে মানুষে বুদ্ধির মধ্যে কি পার্থক্য দেখতে পাই, আবার বুদ্ধি কি পরিমাপ করা যায় কি না, আর গেলেও কি কি পদ্ধতিতে পরিমাপ করা যেতে পারে, এবং বুদ্ধি সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম টপিক হচ্ছে বুদ্ধির সংজ্ঞা। আসলে বুদ্ধিকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, একজন ব্যক্তি কতটুকু বুদ্ধিমান সেই বিষয়টা আমরা কিভাবে ডিফাইন করতে পারি, বা বুদ্ধি জিনিসটা আসলে কি আমরা প্রত্যেকেই তো চিন্তা করতে পারি, চিন্তা করার অ্যাবিলিটি আমাদের সবার মধ্যে আছে। তাহলে প্রত্যেকেই কি বুদ্ধিমান, হলেও সেটা কতটুকু, আর কোন জিনিসটাকে আমরা বুদ্ধির সংজ্ঞায় ফেলবো, যে একজন মানুষের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে আমরা বলতে পারবো যে তার মাথায় বুদ্ধি আছে বা সে বুদ্ধিমান। তো এটা সম্পর্কে ক্রাইডার এবং তার সহযোগীরা প্রথম যে সংজ্ঞাটা দিয়েছিলেন, বুদ্ধি হলো বিদ্যুতের মতো, এটি পরিমাপ করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা যায় না। তাহলে একটা সময় যখন টেকনোলজি এতটা অ্যাডভান্স ছিল না, সায়েন্স এতটা অ্যাডভান্স ছিল না, তখন কিন্তু এরকম সিলি সিলি কিছু ধারণাই কিন্তু বিজ্ঞানীরা করতেন, আর সেগুলোই তখন সর্বজন স্বীকৃত ছিল, কারণ মানুষের জ্ঞানের পরিধি ছিল খুবই কম। তো ক্রাইডার এবং তার সহযোগীরা তাদের সাইকোলজি গ্রন্থে যে সংজ্ঞাটা দিয়েছিলেন সেটা হচ্ছে বুদ্ধি হলো বিদ্যুতের মতো, এটি পরিমাপ করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা যায় না। তারা কিন্তু শুরুতে বলে দিয়েছিলেন যে সংজ্ঞায়িত করা প্রায় অসাধ্য। তাহলে এই যে বুদ্ধি যে পরিমাপ করা বা সংজ্ঞায়িত করা জিনিসটা কিন্তু একসময় অসাধ্য ছিল। তবে ডেভিড ওয়েক্সলার বলেছিলেন যে বুদ্ধি হলো জগৎকে অনুধাবন করার ক্ষমতা, বাধাসমূহকে মোকাবিলা করার সামর্থ্য। এখন আমরা দেখতে পাই যে এক এক সিচুয়েশনে এক একজন মানুষ এক এক রকমভাবে চিন্তা করে, কেউ সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে খুবই, আবার কেউ অল্পতে কি নার্ভাস হয়ে যায়। তাহলে এই যে মানুষদের মধ্যে আমি কোন পর্যায়ে গেলে তাকে এই যে বুদ্ধির সঙ্গ অনুযায়ী তাকে কোন মাপকাঠিতে আমরা আসলে পরিমাপ করব। তো ওয়েক্সলার আরেকটা প্রসঙ্গে যে সংজ্ঞাটা দিয়েছিলেন, বুদ্ধি হলো এমন এক ক্ষমতা যা দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যায়, যুক্তিপূর্ণভাবে চিন্তা করা যায় এবং পরিবেশের সাথে উপযুক্তভাবে মোকাবিলা করা যায়। এটা থেকে কিন্তু আমরা একটু বেটার আইডিয়া পেতে পারি যে বুদ্ধি বলতে আমরা সাধারণত কি বুঝি। এই যেমন আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই বা কোথাও দাঁড়াই, তাহলে কিন্তু আমরা রাস্তা পার হওয়ার সময় কিন্তু আমরা দেখে নেই যে দুই পাশে কি রাস্তা ফাঁকা আছে কিনা, গাড়ি আসতেছে কিনা, হুট করে কোনো গাড়ি এসে আমাকে চাপা দিয়ে দিবে কিনা। এই যে জিনিসটা আমি কি করতে পারি, একটা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করতে পারি, আমি লজিক্যাল রিজনিং করতে পারি যে আসলে আমাকে কোন সিচুয়েশনে কেমন ডিসিশন নেওয়া উচিত, কেমন বিহেভিয়ার করা উচিত, বা কিভাবে আমার দৈনন্দিন জীবনে কাজ করা উচিত। এই যে জিনিসগুলো, এই যে জিনিসগুলো আসলে মানুষকে কি উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করতে শেখায়, যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শেখায় এবং পরিবেশের সাথে উপযুক্তভাবে কি মোকাবেলা করা শেখায়, সেটাই কিন্তু আসলে বুদ্ধির একটা সংজ্ঞা হিসেবে ওয়েক্সলার উপস্থাপন করেছেন। এরপর আমরা যদি চিন্তা করি যে ম্যাকমোহন বলেছিলেন বুদ্ধিকে আমরা উত্তরাধিকার সূত্রে অর্জিত বৈশিষ্ট্যাবলী ও শিক্ষাগত অভিজ্ঞতার যৌথ প্রভাবের ফলশ্রুতিতে পরিবেশকে বোঝবার এবং খাপ খাওয়ানোর ক্ষমতা হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে এখানে একজন আবার বলছেন হচ্ছে বুদ্ধি উত্তরাধিকার সূত্রে অর্জিত বৈশিষ্ট্যাবলী। তো আমরা দেখি যে অনেক ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু সত্যি না, কিন্তু তৎকালীন সময়ে এটাই মনে করা হতো যে বুদ্ধি আসলে বংশক্রম অনুযায়ী আসে। একজন তখন চিন্তা করে হতো যে ডাক্তার যে আছে, একজন একটা ফ্যামিলিতে যদি ডাক্তার থাকে তাহলে হ্যারিডিটি অনুযায়ী অর্থাৎ বংশানুক্রমে পরবর্তী ব্যক্তিও সেই ডাক্তারের মতোই বুদ্ধিমান এবং মেধাবী বা জ্ঞানী হতে পারে। তাহলে তৎকালীন সময়ে কিন্তু জ্ঞান বিজ্ঞানের সীমাবদ্ধতার কারণে যে আমাদের বুদ্ধির যে প্রপার একটা সংজ্ঞা কিন্তু আমরা তখনও দেখিনি, যদিও একটা সংজ্ঞাকে কিন্তু আমরা প্রপার বলতে পারি, সেটা হচ্ছে কি আমাদের এই যে ওয়েক্সলারের সংজ্ঞাটা, যে বুদ্ধি হলো এমন ক্ষমতা যা দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যায়, যুক্তিপূর্ণভাবে চিন্তা করা যায় এবং পরিবেশের সাথে উপযুক্তভাবে মোকাবিলা করা যায়। এটা কিন্তু আমরা আমাদের যে ব্যক্তি জীবনের কথা যদি বলি, আমরা কিন্তু সেই জিনিসটাই বুঝি। তাহলে আসলে ডেভিড ওয়েক্সলারের সংজ্ঞাটাই হচ্ছে বুদ্ধির ক্ষেত্রে সবচেয়ে যুক্তিযুক্ত একটা সংজ্ঞা। তাহলে ওয়েক্সলারের সাথে মিলিয়ে আমরা যে সংজ্ঞাটা জানি সেটা হচ্ছে বুদ্ধি হলো ব্যক্তির সেই ক্ষমতা যা দ্বারা সে বাস্তব জগৎ সম্পর্কে অবগত হতে পারে, বিভিন্ন ঘটনার সমন্বয় সাধন করতে পারে এবং সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়। তাহলে আমাদের বাস্তব জীবনে
যে সাধারণ চলাফেরা থেকে শুরু করে ক্রুশিয়াল মোমেন্ট যে সিচুয়েশনগুলোতে আমরা কি একটু আটকে যাই, যেগুলো আমাদের বিভিন্ন সমস্যায় ফেলে দেয়, সেগুলোকে কি মোকাবেলা করা, সেগুলোকে সমন্বয় সাধন করে সমাধান বের করে জীবনে এগিয়ে চলার পথে আমরা যে জিনিসটা করি সেটাই মূলত হচ্ছে বুদ্ধি। আমরা বুদ্ধি ব্যবহার করেই কিন্তু আজকে এই জিনিসটা, আমি যে কথা বলতেছি, আমি কি কথা বলবো না বলবো সেটা কিন্তু আমার মস্তিষ্কে চিন্তা করে আপনাদের সামনে আজকে বলতেছি। আপনারা যখন পড়তেছেন সেটাও কিন্তু কি বুদ্ধি ব্যবহার করে, যে কিভাবে পড়লে আমার পড়াটা বেটার হবে, কিভাবে চলাফেরা করলে আমার জীবনটা সুন্দর হবে, এই জিনিসগুলো কি আমরা বুদ্ধিকে ব্যবহার করেই করতেছি। তাহলে বুদ্ধির ক্ষেত্রে এই জিনিসটাই বলা যায় যে আমরা বুদ্ধি বলতে সেটাকে বুঝি যা আমাদেরকে কি, সে যে ক্ষমতা আমাদেরকে বাস্তব জগৎ সম্বন্ধে অবগত করে এবং কি বিভিন্ন ঘটনার সমন্বয় সাধন করতে পারে এবং সমস্যাজনিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, এই জিনিসটাই হচ্ছে কি বুদ্ধি। এবার আমরা আসি যে বুদ্ধির প্রকৃতি নিয়ে। বুদ্ধির প্রকৃতি আসলে কি, এটা নিয়ে যদি আমরা একটু এখানে দেখি, যে বিভিন্ন সময়ে যারা বুদ্ধির প্রকৃতি নিয়ে কথা বলেছেন, যে বুদ্ধির অর্থবোধ এবং বুদ্ধি অভিজ্ঞার সাফল্যাঙ্কের ব্যাখ্যা সম্পর্কে সবসময় একটা কি বিতর্ক ছিল এবং সাম্প্রতিক বিতর্ক লক্ষ্য করা যায় মানসিক অভিজ্ঞা আন্দোলনের সময় থেকে। যেমন আমরা দেখতে পাই বুদ্ধি অভিজ্ঞা বিকাশের প্রথম প্রয়াস পরিচালিত হয়েছে একটি বিশেষ সামাজিক রাজনৈতিক উদ্দেশ্য বিশেষ করে এক ব্যক্তির নেতৃত্বে, তিনি হলেন স্যার ফ্রান্সিস গ্যালটন। এই ফ্রান্সিস গ্যালটন খুবই মজাদার একজন ব্যক্তি, তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। আর এই ফ্রান্সিস গ্যালটনই আসলে প্রমাণ করতে চেয়েছিলেন যে বুদ্ধি জিনিসটা হেরিডিটি অনুযায়ী আসে। বংশানুক্রমে একজন যদি উচ্চ পর্যায়ের উচ্চ বংশের সন্তান হয় তাহলে সে বুদ্ধিমান হবে, এবং নিম্ন বংশের সন্তানরা বা নিম্ন বংশের যারা থাকে বংশানুক্রমে তারা নিম্ন বুদ্ধি সম্পন্ন হবে। এই জিনিসটার এই মতামতটা নিয়ে হচ্ছে এক্সপেরিমেন্ট করেছিলেন স্যার ফ্রান্সিস গ্যালটন। তাহলে বুদ্ধির প্রকৃতির ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে বুদ্ধি কি উচ্চ বুদ্ধি ক্ষমতা সম্পন্ন বা হচ্ছে নিম্ন বুদ্ধির ক্ষমতা সম্পন্ন, এই জিনিসটাই আর কি বুদ্ধির প্রকৃতি। তো এই যে স্যার ফ্রান্সিস গ্যালটন ছিলেন আবার কি চার্লস ডারউইনের কাজিন। তো তার এই যে চিন্তা ভাবনা, তিনি প্রথম জীবনে যদিও চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেছেন, কিন্তু একটু ভগ্ন মানসিক অবস্থার কারণে পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন এবং গণিতে ডিগ্রি প্রাপ্ত হন। তো এই যে চার্লস ডারউইনের যে বিবর্তনবাদ, যে ফেমাস বিবর্তনবাদের কথা আমরা জানি, থিওরি অফ ইভলিউশনের কথা জানি, সেটাতে ছিল হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের কথা, যে যে সবচেয়ে শক্তিশালী সেই সার্ভাইভ করবে। তো এটা দ্বারা অনুপ্রাণিত হয়ে মূলত তিনি বুদ্ধি সম্পর্কে, বুদ্ধি প্রকৃতি সম্পর্কে এক্সপেরিমেন্টগুলো করেন। তো তিনি অনুপ্রাণিত হয়ে কি ফিটেস্ট অর্থাৎ যোগ্যতা এবং বুদ্ধিবৃত্তিক যোগ্যতা, ইন্টেলেকচুয়াল এবিলিটি বংশগত কিনা তা অনুসন্ধান করতে কিন্তু মূলত প্রবৃত্ত হন। তিনি কি কোত্থেকে হয়, তিনি হচ্ছে চার্লস ডারউইনের হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট থিওরি দ্বারা, থিওরি অফ ইভলিউশন থেকে। তো তিনি 1869 সালে হেরিডিটারি জিনিয়াস বইটি প্রকাশ করেন। সেখানে আসলে তিনি এই জিনিসটাই তুলে ধরেছেন যে বুদ্ধি হচ্ছে কি বংশগত দিক থেকে মানুষের মধ্যে আসে। তো তিনি বিশ্বাস করতেন যে বুদ্ধি হলো বংশগত সূত্রে প্রাপ্ত এবং কি নির্দিষ্ট ধরনের বৃত্তিমূলক দক্ষতা, যেমন শিল্পকলা, আইন, বিজ্ঞান এক বংশ থেকে পরবর্তী বংশে সঞ্চালিত হয়। যে জিনিসটা আমি বলছিলাম যে ইনি আসলে এই জিনিসটাই প্রমাণ করতে চেয়েছেন যে বুদ্ধি জিনিসটা বংশানুক্রমে চলে আসে পরবর্তী বংশগত উত্তরাধিকারের কাছে। তো গ্যালটনের বুদ্ধির অভিজ্ঞা বিশেষে মূলে তার আদর্শ কি ছিল, রাজনৈতিক পক্ষপাত। আমরা কিন্তু একটু আগে বলেছি যে বুদ্ধি অভিজ্ঞা যখন শুরু হয়েছিল সেটা মূলত একটা রাজনৈতিক উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্যই। তো তার একটা রাজনৈতিক পক্ষপাত কিন্তু ছিল। তিনি লিখেছেন যে দ্য ব্রেনস অফ দ্য নেশন লাই ইন দ্য হায়ার অফ আওয়ার ক্লাসেস। তাহলে যারা হায়ার ক্লাসেস ছিল তিনি বলেছেন যে তাদের মধ্যেই আসলে বুদ্ধি বিরাজমান, তারাই আসলে ওই যে উচ্চ শ্রেণীর ব্যক্তি যারা ফিট সবচেয়ে বেশি, যারা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট থিওরি থেকে যেহেতু তার এই জিনিসটা অনুপ্রাণিত, তিনি বলতে চেয়েছেন এটাই যে যারা হায়ার ক্লাসে আছে তারা আসলে সার্ভাইভ করেছে বেটারভাবে। তো এই কারণেই তারাই হচ্ছে আমাদের যে ক্লাস সোসাইটির ব্রেন, তাদের কাছ থেকে আসে। তো যাদের হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ যারা, অর্থাৎ এই যে যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের ক্ষেত্রে তাদের মধ্যে কি বুদ্ধিবৃত্তিক ক্ষমতা পার্থক্য দেখা যায়, তাদেরকে তিনি কম বুদ্ধিমান হিসেবে কি বলেছেন।
যেমন আবার এই জিনিসটা কি বুদ্ধিবৃত্তিক ক্ষমতার পার্থক্য যেটা আছে, অর্থাৎ উচ্চ বুদ্ধি এবং উচ্চ বর্ণ এবং নিম্ন শ্রেণীর যে বা নিম্ন বর্ণের যে বুদ্ধিবৃত্তিক পার্থক্য, সেটা বংশগতি সূত্রে অর্জিত মস্তিষ্কের আকৃতিকে তিনি এক্ষেত্রে দায়ী করেন। তার ধারণা অনুযায়ী যারা উচ্চ বংশের বা ওই যে সোসাইটিতে হায়ার ক্লাসের যারা ছিল তাদের কি মস্তিষ্কের আকৃতি বেটার ছিল যারা নিম্ন বর্ণের এবং কি নিম্ন জাতির ছিল। তো গ্যালটনের মতে কিছু লোক মানে বেশিরভাগ লোকে তার হিসেবে হচ্ছে নিম্ন শ্রেণীর, নিম্ন মানসিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, অন্যরা জন্মে উন্নত মানসিক ক্ষমতা নিয়ে এবং বেশিরভাগ জন্মে সাধারণ ক্ষমতা নিয়ে। তাহলে তিনি এই যে তিনটা ভাগে ভাগ করেন, কি একটা হচ্ছে উন্নত মানসিক ক্ষমতা, একটা হচ্ছে সাধারণ ক্ষমতা, আর একটা হচ্ছে কি নিম্ন মানসিক ক্ষমতা। আর এই জিনিসটা তিনি কিভাবে ভাগ করেন, সমাজে তাদের যে পরিচিতি রয়েছে বা সমাজে তাদের যে অবস্থান রয়েছে সেই বংশানুক্রমের হিসাবে তিনি এই তিনটা ভাগে ভাগ করেছিলেন আসলে। তো এই যে বুদ্ধিমানকে তিনি সাধারণ থেকে বের করার জন্য কিছু এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন। গ্যালটনের এক্সপেরিমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার, যে তিনি আসলে চেষ্টা করেছেন এই জিনিসটা পরিমাপ করার জন্য যে কি বংশানুক্রমে জিনিসটা আসে। যেমন একটি বংশগতি সূত্রে অর্জিত সংলক্ষণই হচ্ছে বুদ্ধি। তো প্রথমেই তিনি করেন কি শিক্ষার্জিত নয় এমন প্রত্যক্ষণীয় ও জাগতিক প্রতিক্রিয়া পরিমাপ করেন। উদাহরণস্বরূপ তিনি প্রকল্প নেন যে প্রতিক্রিয়াকাল স্নায়ুতন্ত্রের যোগ্যতার সাথে সম্পর্কিত। তাহলে যাদের প্রতিক্রিয়াকাল অর্থাৎ যাদের রিয়াকশন টাইম কম, যে কোনো একটা কাজে যারা যত দ্রুত রিয়াকশন করতে পারে তাদেরকে তিনি বংশগতভাবে উন্নত এবং তারা বেশি বুদ্ধিমান হিসেবে দাবি করেন। সুতরাং তিনি বিশ্বাস করতেন যে সংবেদনের তীব্রতা, দর্শন ও শ্রবণের তীক্ষ্ণতা সহ স্নায়ুতন্ত্রের গুণাগুণের সাথে বুদ্ধি সম্পর্কিত। কিন্তু আমরা কিন্তু এই জিনিস সম্পর্কে আমরা পড়েছি এবং আমরা সামনেও পড়ব যে মানুষের যে রিয়াকশনের জিনিসটা অনেক ক্ষেত্রে প্রতিবর্তক ক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, যেটার ক্ষেত্রে আমরা বলে থাকি যে হাতের মধ্যে বা কোথাও হাতের তালুতে যদি কেউ পিন ফুটিয়ে দেয় তাহলে কিন্তু আমরা হাতটা সরাই নিই কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই। এই ক্ষেত্রে কিন্তু বুদ্ধিকে আমরা কখনোই খাটাই না, এটা জাস্ট শরীরের স্নায়ুতন্ত্রের একটা রিয়াকশন, রিফ্লেক্স অ্যাকশন। তাহলে এই ক্ষেত্রে তিনি আসলে মনে করতেন যে এই যে সংবেদনের যে তীব্রতা বা হচ্ছে স্নায়ুতন্ত্রের যে গুণাগুণ সেটার সাথে বুদ্ধি সম্পর্কিত। আদতে মডার্ন সায়েন্সে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাই সম্পূর্ণ উল্টা। তো গ্যালটন এবং তার সহকর্মী আসলে এটার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মানসিক অভিক্ষেপ অর্থাৎ মেন্টাল টেস্ট তৈরি করেন। যদিও তিনি হচ্ছে ৯,০০০ মানুষের উপর একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, ৯,০০০ মানুষের উপর এক্সপেরিমেন্ট করার পরেও যদিও তিনি একটা কি এই যে প্রচেষ্টা তার ছিল, এই প্রচেষ্টা কিন্তু আসলে ব্যর্থই হয়েছে, কারণ এটার আসলে কোনো স্ট্রং বেসিস নাই। কারণ তিনি যাদেরকে বুদ্ধিমান ও বুদ্ধিমান নয় মনে করতেন তাদের মধ্যে অর্থপূর্ণ কোনো জৈবিক পার্থক্য দেখাতে আসলে তিনি সামর্থ্য মানে সফল হননি আসলে। কারণ কোনো জৈবিক পার্থক্য আসলে এভাবে বুদ্ধির ক্ষেত্রে একজন মানুষ বংশানুক্রমে যেভাবে আসে সেটার সাথে তার বুদ্ধির কিন্তু কোনো সম্পর্ক নেই, যে কারণে তারা এই এক্সপেরিমেন্টে সফল হতে পারেননি। যদিও এটা বুদ্ধির প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে প্রথম দিকের একটা প্রচেষ্টা ছিল। তবে এই যে চার্লস পিয়ারম্যান বুদ্ধির প্রকৃতি বর্ণনায় দুটো সামর্থ্যের কথা আসলে বলেছিলেন, যে একটি সাধারণ বুদ্ধি সামর্থ্য এবং অপরটি বিশেষ সামর্থ্য। তিনি দেখিয়েছেন আসলে কোনো কোনো ক্ষেত্রে একটি সাধারণ সামর্থ্য বুদ্ধি নিরূপণ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে বহু সংখ্যক সামর্থ্য ব্যক্তির কর্ম সম্পাদনে কাজে লাগে। এ থেকে এরপর এল থার্স্টোন 7টি প্রাথমিক মানসিক ক্ষমতার কথা বলেছেন যা বুদ্ধির ক্ষেত্রে প্রযোজ্য। এই জিনিসগুলো যদি আমরা পড়ি তাহলে আসলে আমরা কি পূর্বের এই যে আমাদের গ্যালটনের যে এক্সপেরিমেন্ট রয়েছে সেটার সাথে যে এখানে আসলে তফাৎটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো। এখানে থার্স্টোন বলেছেন যে বাচনিক বোধ ক্ষমতা অর্থাৎ একজন ব্যক্তির কথা বলার যে এবিলিটি রয়েছে, যে ভার্বাল কম্প্রেহেনশন, একজন মানুষ সে কিভাবে কথা বলছে, সে কোন শব্দগুলো কিভাবে ইউজ করতেছে তার কথা বলার ক্ষেত্রে, যে সে কি দক্ষতার পরিচয় দিচ্ছে, এই জিনিসটা হচ্ছে কি তার বাচনিক বোধ ক্ষমতা। আসলে সে কথা কিভাবে বলতে পারে, গুছিয়ে বলতে পারে কিনা, নাকি সে অর্থবোধকভাবে বলতে পারে কিনা, এই জিনিসটা সঠিকভাবে হচ্ছে কিনা তার উপর কি মানুষের মানসিক ক্ষমতাটা আসলে ডিপেন্ড করে। যেমন আমরা দেখতে পাই একটা ছোট বাচ্চা কিন্তু সে যেহেতু ভাষা সম্পর্কে তার তেমন একটা ধারণা থাকে না, সে জানে না কোন শব্দটা কিভাবে ব্যবহার করতে হয়, তো তারা অনেক কি জিবারিশ কথাবার্তা বলে, উল্টাপাল্টা কথাবার্তা বলে।
কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু জানে যে তার আসলে কিভাবে কথা বলতে হবে, তার বাচনিক বোধ কিন্তু একটা বাচ্চার চেয়ে বেশি। তো এই জিনিসটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বাচনিক বোধ। এরপর শব্দ ব্যবহার, যেটা আমি বলছি ওয়ার্ড ফ্লুয়েন্সি, একটা মানুষ কিভাবে কথাগুলো বলতেছে, শব্দগুলো কোন শব্দের পর কোনগুলো অর্থবোধকভাবে গুছিয়ে বলতে পারতেছে কিনা, এই জিনিসটা। এরপরে আসে সংখ্যা, কাল, স্মৃতি, প্রত্যক্ষণ ক্ষমতা এবং বিচার শক্তি। এই জিনিসগুলো আসলে একটার সাথে আরেকটা কানেক্টেড। যে স্মৃতি অর্থাৎ মেমোরি থেকে সে শব্দগুলো কিভাবে আনতেছে, তার মস্তিষ্কে কতটুকু শব্দ ধারণ করতেছে, প্রত্যক্ষণ ক্ষমতা, সে আসলে সব কিছু কীভাবে দেখছে, প্রত্যক্ষণ করতেছে কিভাবে, সেটাকে ইন্টারপ্রেট করতেছে কিভাবে, আর তার বিচার শক্তি অর্থাৎ রিজনিং, একটা সিচুয়েশানে সে কেমন করতেছে। যেমন আমরা যদি চিন্তা করি একটা জায়গায় যদি দেখি যে আগুন জ্বলতেছে, তাহলে আমরা অবশ্যই নিশ্চয়ই সেই আগুনে হাত দিয়ে দিব না, কারণ আমরা জানি যে আমাদের বিচার শক্তি আছে যে আগুনে হাত দিলে আমাদের হাত পুড়ে যাবে। তো এই যে রিজনিংয়ের বিষয়টা কিন্তু মানসিক ক্ষমতার উপর ডিপেন্ড করে। তাহলে এইখানে কিন্তু আমরা আগের চেয়ে তুলনামূলক বেটার একটা বুদ্ধির প্রকৃতি সম্পর্কে ধারণা কিন্তু পাচ্ছি এই থার্স্টনের 7টি মানসিক ক্ষমতার যে সেগুলো থেকে। এরপর আমরা গিলফোর্ডের বিষয়ে যদি দেখি, গিলফোর্ডের একটা বুদ্ধি কাঠামো মডেল ছিল, সেটা ছিল যে কোনো ব্যক্তি যা প্রস্তাব করে তা তার শিল্প নৈপুণ্যে বেশিরভাগ নির্দেশ করে, যদি প্রয়োজন হয় তাহলে এই মডেল তাৎক্ষণিকভাবে সুচারুরূপে পার্থক্য নির্দেশ করতে পারে। তাহলে এই জিনিসটা আসলে কি, যে একজন ব্যক্তি যা প্রস্তাব করবে তা তার শিল্প নৈপুণ্যে বেশিরভাগকে নির্দেশ করবে। একজন ব্যক্তি কিভাবে চিন্তা করে বা কিভাবে কোন জিনিসটা গুছিয়ে কথা বলে বা তার বুদ্ধির মাত্রা কতটুকু, তা আসলে তার কর্মকাণ্ডের মধ্যেই প্রকাশ পায়, অর্থাৎ শিল্প নৈপুণ্যে বেশিরভাগকে নির্দেশ করে। তার যে বাস্তবিক জীবনে তার যে চলাফেরা, তার যে শিল্প নৈপুণ্য রয়েছে, সেটার উপরেই কিন্তু তার বুদ্ধির জিনিসটা ডিপেন্ড করে। এরপর রেমন্ড বি ক্যাটেল বলেছেন যে 2 ধরনের বুদ্ধির কথা, একটা হচ্ছে কি তরল বুদ্ধি এবং একটা দানাবাঁধা বুদ্ধি। সেটা হচ্ছে কি যে নতুন পরিবেশকে মূল্যায়ন করা এবং তার প্রতিক্রিয়া করাই হলো তরল বুদ্ধি, আর দানাবাঁধা বুদ্ধি হলো নতুন জ্ঞানের জন্য পুরনো জ্ঞানের মূল্যায়ন। আমরা বুঝতে পারি এই জিনিসটা যে হঠাৎ করে একটা সিচুয়েশন যেটা আমাদের হচ্ছে, যেটার পূর্ব অভিজ্ঞতা নেই, সেটাকে আমরা যদি ফেস করি, তাহলে আমরা যে জিনিসটা হচ্ছে যেরকম রিয়েক্ট করি, সেই জিনিসটা যেভাবে হ্যান্ডেল করার চেষ্টা করি, ওইটাই হচ্ছে মূলত তরল বুদ্ধি। আর পূর্বে আমাদের অভিজ্ঞতা রয়েছে এরকম একটা জিনিসকে চিন্তা করে যখন আমরা আমাদের লজিক্যাল রিজনিংগুলো করব, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি দানাবাঁধা বুদ্ধি। এই মতবাদটা ছিল হচ্ছে কি রেমন্ড বি ক্যাটেলের। তো রেমন্ড বি ক্যাটেলের মতে তরল বুদ্ধি প্রক্রিয়াজাতকরণের স্পিডের উপর নির্ভর করে এবং দানাবাঁধা বুদ্ধি অভিজ্ঞতার সাথে বৃদ্ধি পায়। এই যে আমি একটা সিচুয়েশনে ফেস করলে সেটাকে কি আমি যত দ্রুত প্রক্রিয়াজাত করতে পারবো, সেটার উপর ডিপেন্ড করে আমার তরল বুদ্ধি, অর্থাৎ ইনস্ট্যান্ট সলিউশন বের করার যে বিষয়টা, সেটাকে তিনি তরল বুদ্ধি হিসেবে ডিফাইন করেছেন। আর অভিজ্ঞতার সাথে যেটা আমরা পাই সেটা হচ্ছে কি আমাদের দানাদার বুদ্ধি হিসেবে বলেছেন। তাহলে এই ছিল আসলে বুদ্ধির প্রকৃতি সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন মনোবিজ্ঞানীগণ বা বিভিন্ন বিজ্ঞানীগণ যে সংজ্ঞাগুলো দিয়েছেন, সেগুলো এক একজন বুদ্ধিকে এক একভাবে কি বর্ণনা করেছেন। একজন বর্ণনা করেছেন বংশানুক্রমে, আরেকজন বর্ণনা করেছেন মানুষের তার ব্যক্তিগত জীবনের বাচনিক বোধ ক্ষমতা, ওয়ার্ড ফ্লুয়েন্সি, তারপর রিজনিং, এই জিনিসগুলো নিয়ে কেউ তরল বুদ্ধি, কেউ দানাদার বুদ্ধি, এরকমভাবে কি বুদ্ধির প্রকৃতি ভাগ করতে চেয়েছেন। এবার আমরা দেখি যে বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্য, আন্তঃদলীয় পার্থক্য জিনিসটা আসলে কি। আমরা জানি যে বুদ্ধি এক একজনের মধ্যে এক এক রকমভাবে কিন্তু থাকে। একই সাথে থাকা, একই পরিবেশে বড় হওয়া বা একই পরিবারের দুইজন কিন্তু সমান বুদ্ধি সম্পন্ন হয় না। দুজনকে আমরা কি দেখি যে ব্যক্তিগতভাবে কি এক একজনের বুদ্ধির মধ্যে বুদ্ধিমাত্রা কি পার্থক্য রয়েছে। আবার দলে হিসাব করলেও যে একটা গোষ্ঠীর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, একটা কমিউনিটিতে হতে পারে যে একটা কমিউনিটিতে অনেক মানুষই কি বুদ্ধিমাত্রা অনেক কম, বাবা একটা ক্ষেত্রে কি অনেকেই অনেক বেশি বুদ্ধিমান। তো এই যে মানুষের যে পার্থক্য, এই জিনিসটা আসলে কি কি কারণে হতে পারে। আমরা সাধারণভাবে চিন্তা করতে পারি যে আমরা যে জিনিসটা হচ্ছে গ্যালটনের সূত্র থেকে জেনেছি বা গ্যালটনের এক্সপেরিমেন্ট থেকে জেনেছি, হেরেডিটারি জিনিয়াস বইয়ে যখন আমরা দেখেছিলাম, যে তিনি বলেছেন যে বংশগতির ভাবে হতে পারে। হ্যাঁ, বংশগতির কিন্তু কি কিছুটা প্রভাব থাকতে পারে, আর থাকলেও সেটা কোন মাত্রা পর্যন্ত, কতটুকু, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আসলে এই টপিকে জানবো। আবার আমরা চিন্তা করতে পারি যে পরিবেশেরও কিন্তু একটা প্রভাব থাকে। একজন মানুষ কোন পরিবেশে বেড়ে উঠছে, সে তার চারপাশে কি কি জিনিস প্রত্যক্ষণ করতেছে, কি দেখতেছে, সেগুলো কিন্তু কি মস্তিষ্কে একটা অবশ্যই ছাপ রাখে, আর সেটা কিন্তু তার বুদ্ধিতে এফেক্ট করতে পারে। তাহলে এই জিনিসগুলো নিয়ে যদি আমরা একটু বিস্তারিত বলি, তাহলে
প্রথমেই যেটা আসে যে আমাদের চারপাশের পরিবেশ এবং কি আমাদের যে বংশগতি রয়েছে সেই জিনিসগুলো কি আমাদের বুদ্ধির উপর একটা প্রভাব রাখে। যে সময়ে সময়ে আমরা দেখতে পাই যে একজন ভালো পরিবেশে বড় হওয়া মানুষের চাইতে একজন খারাপ পরিবেশে বড় হওয়া মানুষের কি বুদ্ধিমত্তা একটু কম থাকে। লজিক্যাল রিজনিং, তার নলেজ বেসিস বা ওভারঅল যে এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যায়, সেক্ষেত্রে যে একটু বাজে পরিবেশে বা অর্থাৎ একটু দুর্বল পরিবেশে বড় হয়েছে তার কিন্তু কি বুদ্ধিমত্তা একটু হলেও কি কম থাকে, যেখানে হচ্ছে একজন সুযোগ সুবিধাপ্রাপ্ত মানুষের কিন্তু বেশি থাকার সম্ভাবনা থাকে। এছাড়াও বংশগতির ক্ষেত্রেও দেখা যায় যে বংশগতির একটা প্রভাব রয়েছে। তো আমরা দেখি যে আসলে কি কি প্রভাব রয়েছে। তো বংশগতি প্রভাবের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই তাহলে কি প্রথমেই আসে হচ্ছে স্যার ফ্রান্সিস গ্যালটনের কথা, যিনি হেরিডিটারি জিনিয়াস বইটি প্রকাশ করেন। আর তিনি অবশ্যই দেখিয়েছেন সেটা হচ্ছে বংশগতির প্রভাবেই আসলে মানুষ বুদ্ধিমান হয় কিনা বা তার বুদ্ধিবৃত্তিক দক্ষতা নির্ভর করে বংশক্রমের উপরে। কিন্তু উনি পুরো জিনিসটাই হচ্ছে কি সম্পূর্ণ কি বংশগতির উপরে দিয়ে দিচ্ছিলেন, যে কি একটা বংশগতি থেকে পরবর্তী বংশগতিতে বুদ্ধিবৃত্তিক যে চিন্তাভাবনা বা মানসিক দক্ষতা সেই জিনিসগুলো কি সঞ্চালিত হয়। তো এটা নিয়ে আসলে অনেকগুলো পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে আমরা এখন হচ্ছে এই বুদ্ধির অধ্যায়টা মোস্টলি আমরা কি এক্সপেরিমেন্টগুলো সম্পর্কে পড়বো। যত বেশি আমরা এখানে এক্সপেরিমেন্টগুলো সম্পর্কে জানবো ততই আমরা বুদ্ধি সম্পর্কে একটা বেটার আইডিয়া পাবো যে বুদ্ধি জিনিসটা কি আর সেটা কিভাবে আসলে কাজ করে। তো আর পরিমাপ করার বিষয় সম্পর্কেও আমরা কি সামনে জানবো। তো এক্ষেত্রে যে বুদ্ধির ক্ষেত্রে আমরা যে জিনিসটা বুঝি যে বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে আমরা জানি যেটা ইয়া করা হয় সেটা হচ্ছে কি আইকিউ বা বুদ্ধাঙ্ক, যেটাকে আমরা ফুল ফর্ম বলি। এটা একটা অ্যাব্রিভিয়েশন, এটা ইলাবোরেট করলে হয় হচ্ছে কি ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন। তো এই যে বুদ্ধাঙ্ক জিনিসটা, এই যে বুদ্ধাঙ্ক জিনিসটা বুদ্ধি পরিমাপের যে মাপকাঠি ইন্টেলিজেন্স কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি দেখা যায় যে একই পরিবারের অভিন্ন যমজের ক্ষেত্রে যে এক্সপেরিমেন্টগুলো সবচেয়ে বেশি চালানো হয়েছে, একই পরিবারের অভিন্ন যমজের ক্ষেত্রে সেটা সবচেয়ে বেশি হয়। তো এখানে রিচার্ড রেমন্ডের একটা এক্সপেরিমেন্ট আছে যে একজোড়া অভিন্ন যমজ সম্পর্কের মধ্যে মনোবিজ্ঞানী নিউম্যান, ফ্রিম্যান ও হলজিঙ্গার হচ্ছে কি 19 জোড়া অভিন্ন যমজ পরীক্ষা করেন। এদের মধ্যে রিচার্ড আর রেমন্ড কিন্তু সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেছিল। কেন খ্যাতি লাভ করেছিল? কারণ এক দরিদ্র ট্রাক ড্রাইভার রিচার্ডকে পালক পুত্র রূপে এবং রেমন্ডকে এক ধনী চিকিৎসক 23 মাস বয়সে পালক পুত্র রূপে গ্রহণ করেন। অর্থাৎ প্রায় 2 বছর বয়সে হচ্ছে কি দুইজনকে কি দুই ধরনের পরিবারের কাছে দেওয়া, একটা হচ্ছে কি দরিদ্র ট্রাক ড্রাইভার আর একটা হচ্ছে কি ধনী চিকিৎসকের ক্ষেত্রে। তাহলে এখানে রিচার্ড করে কি, রিচার্ড হচ্ছে যেহেতু বস্তি এলাকায় ট্রাক ড্রাইভারের একজন যেহেতু অ্যাডপ্ট করছে, তাহলে সে হচ্ছে বস্তি এলাকায় বসবাস করতে থাকে, নিম্নমানের স্কুলে পড়াশোনা করতে থাকে। অন্যদিকে রেমন্ড উন্নত স্কুলে, যেহেতু সে একজন চিকিৎসকের বাসায় গিয়েছে, তো সেক্ষেত্রে রেমন্ড উন্নত পরিবেশে উন্নত বিদ্যালয়ে লেখাপড়া করে। গবেষক ত্রয় অর্থাৎ এই যে নিউম্যান, ফ্রিম্যান ও হলজিঙ্গার, ওরা 10 বছর বয়সকালীন সময়ে দেখতে পান যে রিচার্ড এবং রেমন্ড সম্পূর্ণ ভিন্ন পরিবেশে লালিত পালিত হলেও তারা একই ধরনের ব্যক্তিগত বৈশিষ্ট্য অর্জন করেছে। তাহলে এই যে বংশগতির একটা প্রভাব, আর এই জিনিসটা এক্সপেরিমেন্টটা চালানো হয়েছিল কি অভিন্ন যমজের ক্ষেত্রে, যেহেতু তারা কি আইডেন্টিক্যাল টুইন্স, তো তাদের মধ্যে দেখা যায় যে তারা সম্পূর্ণ আলাদা আলাদা পরিবেশে বড় হওয়া সত্ত্বেও তাদের মধ্যে একই রকম কি ব্যক্তিগত বৈশিষ্ট্য রয়েছে। আবার একই ধরনের আরেকটা এক্সপেরিমেন্ট করা হয়, যেটা হচ্ছে 2 মাস বয়সে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়, একজন নিম্ন পরিবেশে একজন উন্নত পরিবেশে জীবনযাপন করে। 22 বছর পরে তাদের আবার টেস্ট করা যায়, তাদের মধ্যকার বুদ্ধাঙ্কের পার্থক্য খুবই কমই ছিল। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে যদি অভিন্ন যমজ হয়, অর্থাৎ বংশগতি যে জিনিসটা রয়েছে, একই পরিবারের দুইজন সন্তান, তারা দুই আলাদা পরিবেশে বড় হওয়া সত্ত্বেও তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশটা কি একই রকম হয়েছে, এটা অভিন্ন যমজের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি যে অভিন্ন যমজ বা হচ্ছে বংশগতির বা এটা কি রক্তের সম্পর্কের যে একটা বিষয় আছে, রক্তের সম্পর্ক তাহলে বুদ্ধির সাথে বা বুদ্ধির বিকাশের সাথে একটা সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে আমরা এখানে কোরিলেশন কোএফিসিয়েন্টগুলো যদি একটু দেখি, কোরিলেশন কোএফিসিয়েন্ট টার্মটা মূলত হচ্ছে স্ট্যাটিস্টিক্সের, আপনারা যারা হচ্ছে মনোবিজ্ঞান সম্পর্কে সামনে পড়বেন বা ইকোনমিক্সেও যারা পড়বেন তারা এই কোরিলেশন কোএফিসিয়েন্ট টার্মটার সম্পর্কে পরিচিত হতে পারবেন। যে কোনো জিনিস আমরা যখন সার্ভে বা জরিপ করি, সেই তথ্যটার মধ্যে দুইটা বিষয় যদি থাকে তাহলে দুইটা বিষয়ের মধ্যে কানেকশান বের করার জন্য যদি আমরা একটু এক্সাম্পল দেই, যেমন ধরেন যে এইজের সাথে ব্লাড প্রেশারের কীরকম সম্পর্ক, বা ধরা যাক 10 বছর বয়সী শিশুদের যে হাইটের সাথে ওয়েটের কোনো কানেকশান আসলে আছে কিনা,
এই জিনিসগুলো বের করার জন্য আসলে এই কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করা হয়। এটা সম্পর্কে আপনারা বিস্তারিত যদি পরবর্তীতে পড়েন তাহলে জানতে পারবেন। তো আমি একটা বেসিক আইডিয়া দিয়ে রাখছি। আর এটার ক্ষেত্রে এটার ভ্যালু হতে পারে -1 থেকে কি -1 থেকে +1 পর্যন্ত। এখানে -1 থেকে কি +1 পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে -1 দেখা হচ্ছে পারফেক্টলি নেগেটিভ রিলেশনশিপস দুইটা জিনিসের মধ্যে, যেমন আর +1 হচ্ছে খুবই স্ট্রং রিলেশন দেখায় হচ্ছে দুইটা জিনিসের মধ্যে। যেমন ধরা যাক যে বয়সের সাথে ব্লাড প্রেশারের জিনিসটা আমরা জানি সাধারণত মানুষের বয়স যত বাড়ে ব্লাড প্রেশারও তত কি বাড়তে থাকে। তাহলে এই দুইটার মধ্যে একটা পজিটিভ রিলেশনশিপ আছে। এখন এই রিলেশনশিপটা কতটুকু স্ট্রং, যে আসলে বয়স বাড়ার সাথে সাথে ব্লাড প্রেশার আসলে কিভাবে বাড়ে, এই জিনিসটা যদি আমি আসলে 10 জন বা 100 জন 200 জন মানুষের মধ্যে এই জিনিসটা কিন্তু হিসাব করতে যাই, তাহলে আমার এই যে কোরিলেশন কোএফিসিয়েন্ট টার্মটাকে ইউজ করতে হবে, এই ফর্মুলাটা ইউজ করতে হবে, আর এটাকে বাংলা বলে অনুবন্ধন সহগ। তাহলে এখানে আমরা এখন আসি, যেটা আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখলাম যে এখন যদি আমরা এই জিনিসটাকে নিয়ে একটু আলোচনা করি, যে এই কোরিলেশন কোএফিসিয়েন্ট থেকে দেখতে পান যে দুইজন অভিন্ন যমজের মধ্যে 0.86 হচ্ছে তাদের কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কি স্ট্রংলি পজিটিভ রিলেশনস। অর্থাৎ দুইজন যমজের ক্ষেত্রে, অভিন্ন যমজের ক্ষেত্রে আমরা সবসময় এটাই দেখব, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় 86% সময় আমরা দেখতে পাবো যে তারা একই রকম ব্যক্তিগত বৈশিষ্ট্য অর্জন করতেছে। আর পিতামাতা ও শিশুর ক্ষেত্রে এটা দেখা যায় 0.56, এটা হচ্ছে মডারেটলি স্ট্রং, অর্থাৎ 0.50 উপরে থাকলে সেটাও হচ্ছে মডারেটলি স্ট্রং। আবার ভাই বোনের ক্ষেত্রেও দেখা যায় কি 0.53, এটাও মডারেটলি স্ট্রং। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বংশগতিতে একজন দুইজন মানুষের সম্পর্ক যত কাছের হবে তাদের মধ্যে তত বেশি, যে অভিন্ন যমজদের ক্ষেত্রে 0.86, পিতামাতা ও শিশুর ক্ষেত্রে 0.56, ভাই এবং বোনের ক্ষেত্রে 0.53, আবার ভাই বোনের অর্ধেকের মধ্যে হচ্ছে কি 0.31, আর চাচাতো মামাতো অর্থাৎ কাজিনদের ক্ষেত্রে হয় 0.15। আমরা কিন্তু দেখি যে কাজিনদের সাথে আমাদের আচরণগত কিছু না কিছু মিল থাকে। তাহলে এই জিনিসটাই কিন্তু আসলে আমাদের বংশগতির যে একটা প্রভাব আমাদের বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্রে সেটাকে প্রকাশ করে। তাহলে অভিন্ন যমজের ক্ষেত্রে বংশগত উপাদানকে মূল ভূমিকা কিন্তু এখানে রাখা হয়েছে, যে কারণে আমরা দেখতে পাই যে অভিন্ন যমজগুলো দুইটা এক্সপেরিমেন্টের কথা, রিচার্ড এবং রেমন্ডের কথা, আর 2 মাস বয়সে যাদেরকে আলাদা করা হয়েছিল তাদের কথা যদি আমরা একটু বলি, তাহলে কিন্তু আমরা দেখেছি যে তারা অনেক বছর পরেও একই রকম আচরণ, 22 বছর পরে 10 বছর পরেও তারা কি একই রকম ব্যক্তিগত বৈশিষ্ট্য বা একই রকম বুদ্ধিবৃত্তিক বিকাশ কিন্তু তাদের হয়েছে। তাহলে যারা কাছাকাছি এবং দূরে লালিত পালিত হয় তাদের মধ্যে আসলে কি বুদ্ধির একটা সহসম্পর্ক কিন্তু রয়েছে, যে তাদের আইকিউ খুব একটা ডিফার করে না, খুব একটা চেঞ্জ হয় না। এরপর আমরা যদি আসি পরিবেশের প্রভাব সম্পর্কে একটু কথা বলি, তাহলে এইখানে কিংসলি ডেভিসের যে ইসাবেলা নামের একটি শিশুর কথা উল্লেখ তিনি করেছেন, যে ইসাবেলা তার কালা এবং বোবা মায়ের সাথে 6.5 বছর একটি বিচ্ছিন্ন কক্ষে আবদ্ধ ছিল। 6.5 বছর পর ইসাবেলাকে যখন উদ্ধার করা হয় তখন তার মধ্যে অনেক মানসিক গুণাবলী অনুপস্থিত ছিল। প্রশিক্ষণের ফলে 2 বছরে সে ভালোভাবে কথা বলতে শিখে, তার বুদ্ধাঙ্ক বেড়ে যায় 3 গুণ। তাহলে এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে সে যখন তার কানে শুনতে পারে না এবং কথা বলতে পারে না, এরকম মায়ের সাথে বদ্ধ করে 6 বছর ছিল, তখন তার কিন্তু বুদ্ধিবৃত্তিক বিকাশ সেভাবে হয়নি, অর্থাৎ তার পরিবেশের কারণে তার যতটুকু বিকাশ হওয়া উচিত ছিল সেটা হয়নি। পরবর্তীতে সে কিন্তু আসলে প্রশিক্ষণের মাধ্যমে কি 2 বছরই ভালোভাবে কথা বলতে শিখে এবং কি 14 বছর বয়সে 6ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয় এবং স্বাভাবিক শিশুর মতো আচরণ করতে শিখে। এই জিনিসটা কেন হয়েছে? কারণ হচ্ছে ওই যে তার বেড়ে ওঠার পরিবেশ, সে যখন এমন একটা পরিবেশ থেকে আসলো যেটা থেকে সে আসলে তেমন কিছু শেখার সুযোগ পায়নি, সেখান থেকে যখন সে শেখার মতো সুযোগ পাচ্ছে এরকম একটা পরিবেশে আসলো, তার বুদ্ধিবৃত্তিক বিকাশ কিন্তু অনেক বেশি বেড়ে গেল। সে কি 6ষ্ঠ শ্রেণীতে 14 বছর বয়সে ভর্তি হতে পারলো, সে ভাষা একটা শিখলো, সে আশেপাশের পরিবেশের সাথে কি নিজেকে মানিয়ে নিতে শিখলো। তাহলে এই যে জিনিসটা আমরা কিন্তু বুঝতে পারি যে পরিবেশের একটা প্রভাব রয়েছে। আর যে একটা গবেষণায় দেখা গেছে পরিবেশের প্রভাব কি বিশেষভাবে দায়ী, বর্তমান সময়ে এ ধরনের বুদ্ধাঙ্কের অভিজ্ঞার কর্মসম্পাদন বিশ্বের বিভিন্ন বয়স্ক বাস্তবিক পক্ষে উত্থাপিত কিন্তু হয়। এই ঘটনাকে বলা হয় ফ্লিন ইফেক্ট, যা মনোবিজ্ঞানী ফ্লিনের নাম অনুসারে করা হয়েছে, যিনি এটি প্রথম রিপোর্ট করেন। পৃথিবীর
প্রতিটি দশকে 3টি আইকিউ পয়েন্টে এ ধরনের গড় করা হয়, কিন্তু কোনো কোনো দেশে এ বৃদ্ধি ব্যাপক হচ্ছে। তাহলে পরিবেশের উপর যে প্রভাবটা রয়েছে, পরিবেশের বুদ্ধির উপর যে প্রভাব রয়েছে সেটাকে বলা হয়ে থাকে কি ফ্লিন ইফেক্ট, যেটা মনোবিজ্ঞানী ফ্লান তার কি এক্সপেরিমেন্ট করেছিলেন বিভিন্ন সময়ে প্রতিটি দশকে কি 3টি আইকিউ পয়েন্টে এই ধরনের এভারেজ করে তিনি আসলে দেখেছেন যে পরিবেশের মানুষের বুদ্ধির উপর একটা প্রভাব থাকে, যা কি একটা এভারেজে যখন এটাকে নিয়ে আসা হয় তখন সেটাকে আমরা কাছাকাছি দেখতে পারি। এরপর যদি আমরা একটু দেখি যে অনুকূল পরিবেশে একজনের বেড়ে ওঠার ঘটনাটা, তাহলে আমরা আসলে দেখব যে অনুকূল পরিবেশ হিসেবে যদি শিশুকে বেড়ে ওঠার জন্য বাড়িতে সঠিক পরিবেশ, ভালো স্কুল এবং শিক্ষণ সুবিধা দেওয়া যায়, তাহলে ফলাফলে দেখা যায় যে শিশুরা বুদ্ধির বিকাশকে উৎসাহিত করে। তার মানে কি একজনের পরিবেশ যত ভালো হবে, একজন যে বস্তি এলাকায় বেড়ে ওঠে আর একজন যে ভালো পরিবারে ভালো সুযোগ সুবিধার মধ্যে বেড়ে ওঠে, দুজনের মধ্যে কিন্তু আসলে বুদ্ধির ভিত্তিক যে বিকাশ সেটা কি সম্পূর্ণ ভিন্ন রকম হয়ে থাকে। তবে অভিন্ন যমজ বা একই পরিবারের অংশ যদি কেউ হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক বিকাশ বা আচরণ বা বুদ্ধাঙ্ক কাছাকাছি হতে পারে, কিন্তু সম্পূর্ণ দুজন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যারা একটু নিম্ন স্তরে বসবাস করে তাদের বেড়ে ওঠার পরিবেশ আর একজন উচ্চস্তরে বেড়ে ওঠা ব্যক্তির পরিবেশের মধ্যে কিন্তু আমরা কি বিস্তর ফারাক দেখতে পাই, এবং তাদের লাইফস্টাইলে কিন্তু তাদের আচার আচরণ বুদ্ধিবৃত্তিক বিকাশের মধ্যে কিন্তু অনেক বেশি তফাৎ দেখা যায়। যেমন একজন বস্তি এলাকায় যে বেড়ে ওঠে সে কি প্রপার নিউট্রিশন সমৃদ্ধ খাবার খেতে পায় না, কিন্তু যে একজন ভালো পরিবারে যে বড়লোক পরিবারে বেড়ে ওঠে সে কিন্তু দেখা যায় যে কি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাচ্ছে, ফলে তার ব্রেনের বিকাশটাও কি ওইভাবে হচ্ছে, তার যে পরিবেশ সেটাও কিন্তু এরকম হচ্ছে। যেমন এই জিনিসটাই কিন্তু আসলে বলা হয়ে থাকে যে বুদ্ধির বিকাশে বংশগতি এবং পরস্পর কিন্তু আসলে পরস্পর সম্পর্ক যুক্ত। শুধুমাত্র বংশগতির দিকেও যদি হয় তাহলে কিন্তু হবে না। এরকম এক্সপেরিমেন্ট করেও দেখা গেছে যে একজন বড়লোক পরিবারের সন্তানকে কি এক্সপেরিমেন্টের জন্য 10 বছরের জন্য এটা গরিব পরিবারে দিয়ে দেওয়া হলো, আবার গরিব পরিবারের যে ছিল সে বড়লোক পরিবারে চলে আসলো, তাহলে দেখা যায় যে পরিবেশের উপর প্রভাবের কারণে দুইজনের বুদ্ধির বিকাশ দুই রকমভাবে হয়ে থাকে। তাহলে বংশগতির সাথে পরিবেশের কিন্তু একটা কঠিন সম্পর্ক রয়েছে, যেটা মানুষের বুদ্ধির বিকাশে কি সহায়তা করে। এরপর আমরা যদি আসি যে একটু দলীয় পার্থক্যের ক্ষেত্রে যদি চিন্তা করি, যে বিভিন্ন মানবজাতি সম্বন্ধীয় দলে আইকিউ স্কোরের গড়ের মধ্যে বেশ কিন্তু পার্থক্য রয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সব জায়গায় সংখ্যাগুরু দলের সাথে সংখ্যালঘু লোকদের বুদ্ধি কি নিম্নমানের হয়। কেন এরকম আসলে হয়ে থাকে এই বিতর্ক কিন্তু অনেকদিন ধরে চলে আসতেছিল, কোনো সঠিক সিদ্ধান্ত তখনও কি আসেনি। তবে এটা বলা যায় যে বর্তমানে বেশিরভাগ মনোবিজ্ঞানী আদর্শ বুদ্ধি ও বিকার পরিবেশগত চালের প্রভাবে কর্ম সম্পাদনে এরূপ দলীয় পার্থক্য আরোপ করেন। এখন এই জিনিসটা কেন হয়ে থাকে সেটার কয়েকটা কারণ যদি আমরা একটু আলোচনা করি, যে অর্থনৈতিক অবস্থা, একটা উন্নত দেশ যেটার মধ্যে প্রচুর পরিমাণে সুবিধা রয়েছে, বা একটা উন্নত পরিবার, একটা বিত্তশালী পরিবারে বেড়ে ওঠার ক্ষেত্রে যে অর্থনৈতিক যে অবস্থাটা থাকে সেটা আর একটা দরিদ্র পরিবারে বা নিম্ন শ্রেণীতে বেড়ে ওঠা একটা শিশুর কি অর্থনৈতিক স্টেট কিন্তু সেম থাকে না, যে কারণে যে হচ্ছে বেটার ইকোনমিক ফ্যাসিলিটিস পাচ্ছে তার বুদ্ধিবৃত্তিক বিকাশ কি বেটার হয়। যেমন তাহলে অর্থনৈতিক অবস্থাকে বলা হচ্ছে বুদ্ধির সাথে সম্পর্কিত, যেটা কি দলীয় ক্ষেত্রে আমরা বলতে পারি যে যারা হায়ার ক্লাস ফ্যামিলিতে বিলং করে তাদের বুদ্ধির মাত্রা অনেক বেশি হয়, যারা লোয়ার ক্লাস ফ্যামিলিতে বিলং করে তাদের তুলনায়। ব্যতিক্রম অবশ্যই থাকে, কিন্তু অন অ্যান এভারেজ, এখানে কিন্তু কি আমরা গড়ের কথা সবসময় বলবো যে অন অ্যান এভারেজ দেখা যায় যে এটাই, যে হায়ার ক্লাসে যারা থাকে তারা অনেক বেশি স্মার্ট হয়, তারা অনেক বেশি বুদ্ধিমান হয়, তাদের লাইফস্টাইল অনেক হায়ার কোয়ালিটির হয়, যে কারণে তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই হওয়ার কারণে কিন্তু তাদের কি বুদ্ধির বিকাশটাও অনেক বেশি হয়। এরপরে পিতামাতার পেশার ক্ষেত্রে বলি, যদি যে একজন, এটার ক্ষেত্রে একটা সহজ উদাহরণ হচ্ছে যে একজন সরকারি চাকরিজীবী সন্তানের কথা যদি আমরা চিন্তা করি, যার বাবা মার কি প্রতিনিয়ত ট্রান্সফার হয়, তাহলে সে এক এক সময় এক এক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায়, তার কিন্তু এক এক পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে এবিলিটি সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। বরং তার চাইতে যে হচ্ছে কি শুধুমাত্র একটা এলাকায় বড় হয়েছে, একজন মফস্বলে বড় হওয়া একজনকে আমরা দেখি যে হঠাৎ করে সে যখন ঢাকায় আসে তখন ঢাকার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না। আবার একজন শুধুমাত্র ঢাকায় বড় হয়েছে, যে সে যদি গ্রামের দিকে চলে যায় তাহলে কিন্তু দেখা যায় সে গ্রামে গিয়ে কি খাপ খাইয়ে নিতে পারে না। কিন্তু যারা হচ্ছে কি
বাবা মায়ের পেশার কারণে বিভিন্ন সময়ে যে বিভিন্ন জায়গায় যারা ট্রাভেল করতে হয়, বিভিন্ন জায়গায় তারা থেকেছে, তারা কিন্তু আসলে যে কোনো সিচুয়েশনে কি মানিয়ে নিতে পারে, সবার সাথে মিশতে পারে। তাহলে পিতামাতার পেশাও কিন্তু আসলে একটা ভূমিকা রাখে। আর এখানে কিন্তু আমরা সাধারণত কি ছোট শিশু থেকে বড় হওয়ার ক্ষেত্রে যে বুদ্ধিবৃত্তিক বিকাশ সেটার কথা বলছি। তাহলে সেই ক্ষেত্রে কি এই জিনিসটা একটা জিনিস কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। এরপরে লিঙ্গ পার্থক্য, জেন্ডারের ক্ষেত্রে যদি চিন্তা করি যে মেয়েদের ক্ষেত্রে কি শব্দের অর্থ দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা রয়েছে, আর ছেলেদের ক্ষেত্রে কি ভাষাগত, ছেলেদের চেয়ে মেয়েদের কি ভাষাগত ক্ষমতা বেশি। এছাড়াও কৃতিত্ব বিকাশ, সাহিত্য, বানান এবং লেখায় মেয়েদের স্কোর ছেলেদের চেয়ে বেশি। আমরা কিন্তু দেখি যে ম্যাক্সিমাম যারা, অধিকাংশ মেয়েদের হাতের লেখা কিন্তু সুন্দর হয় এবং খুবই গুছানো হয়। তাদের যে সাহিত্যিক দক্ষতা, লেখার যে গুছিয়ে লেখার যে দক্ষতা, তারপরে যে বানানের যে দক্ষতা, সেটা ছেলেদের চাইতে অনেক ক্ষেত্রে বেশি হয়। আবার মেয়েদের চেয়ে ছেলেরা কিসে, যেমন ঘূর্ণায়মান গতিশীল বস্তু, অবস্থানগত প্রবৃত্তি বেশি। যেমন ছেলেরা কি ফুটবল, ক্রিকেট এই খেলাগুলোতে ভালো হয়, কারণ হচ্ছে তাদের যে কোনো ঘূর্ণায়মান বস্তু বা যে কোনো যে চলমান বস্তু বা হচ্ছে কি অবস্থানগত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ছেলেদের যে ইনটুইশন সেটা বেটার কাজ করে। তাহলে আবার দেখা গেছে যে পুরুষের শারীরিক সক্ষমতা সম্পর্কিত কাজ মহিলাদের চেয়ে উত্তমভাবে সম্পন্ন করে, মহিলাদের চেয়ে ছেলেরা একটু কি শারীরিকভাবে শক্তিশালী হয়ে থাকে। তাহলে কি এই যে জেন্ডারের পার্থক্যের কারণেও কিন্তু আমরা দেখতে পাই যে তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ এক এক রকম হয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রে সৃজনশীল কাজগুলো বা যেগুলোতে হচ্ছে কি সাহিত্যিক বা এক্সট্রা কিছু, যেটাতে ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ কাজগুলোতে হচ্ছে কি মেয়েরা বেটার হয়, আর শারীরিক সক্ষমতার দিক থেকে যে কাজগুলো রয়েছে সেগুলো থেকে ছেলেরা বেশি ভালো হয়। এরপরে আবাসনের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি যে উন্নত এলাকার চাইতে অনুন্নত এলাকার যে তফাৎটা আমরা দেখতে পাই, একটা ছেলে যে সদরঘাটের বস্তিতে বেড়ে উঠেছে আর একজন যে গুলশানে বড় হচ্ছে, দুইজনের কিন্তু কি বুদ্ধিবৃত্তিক বিকাশ দুই রকম হবে। কারণ তাদের যে একজনের উন্নত পরিবেশে সে বড় হওয়ার সুযোগ পাচ্ছে, আরেকজন কি অনুন্নত দেশে পরিবেশের সুযোগ। যেমন যুক্তরাষ্ট্রে উন্নত এলাকা বসবাসরত নিগ্রোরা অনুন্নত এলাকায় বসবাসরত নিগ্রোদের চাইতে কি বেশি বুদ্ধিমান হয়ে থাকে। আবার স্থানান্তর করে উন্নত এলাকায় গেলে নিগ্রোদের বুদ্ধি স্কোর বেশি হয়। তাহলে এই যে উন্নত পরিবেশে যখন মানুষ বড় হয় তখন তার কি বুদ্ধির বিকাশ কিন্তু আসলে বেশি হয় এবং বুদ্ধি বেশি হয়। এবার বংশগতির ক্ষেত্রে আমরা যেটা বলেছি, যে বংশগতির কথা বললে সর্বপ্রথম যার কথা আসে সেটা হচ্ছে কি যে জেনেটিক্সের কথা যদি আমরা একটু বলি, যেমন প্রখ্যাত মনোবিজ্ঞানী রিচার্ড হার্নস্টেইন আর হচ্ছে চার্লস মারে একটি বিতর্কমূলক বই দ্য বেল কার্ভ লিখেন, যা দ্রুত বিক্রি হয়। বইটি মানবীয় বুদ্ধির উপর লেখা হয় এবং বিষয়ের বুদ্ধির বিভিন্ন দিককে কি নির্দেশ করে। আর এখানে যে বিতর্কিত বিষয়টি নিয়ে বলা হয়েছিল সেটা হচ্ছে কি বংশকেন্দ্রিক প্রকল্প, জেনেটিক হাইপোথিসিস, যেখানে বলা হয় বুদ্ধির ক্ষেত্রে দলীয় পার্থক্যের কারণ হলো কম করে হলো বংশগত উপাদান। দ্য বেল কার্ভ বইটিতে হার্নস্টাইন এবং মরে বংশকেন্দ্রিক প্রকল্পের জোর দাবি করেন। এই দাবির পিছনে মনোবিজ্ঞানী দারুণ বিভিন্ন মনোবিজ্ঞানী কিন্তু আসলে প্রতিবাদ করেছিলেন, কিন্তু তারা আসলে বলেছেন যে বংশগতির একটা বিষয় মানুষের দলীয় পার্থক্যের ক্ষেত্রে কি দলীয় বুদ্ধির পার্থক্যের ক্ষেত্রে অবদান রাখে। বংশগতিকে কিন্তু আসলে আমরা কি বুদ্ধির ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিয়েই কিন্তু সবসময় দেখা হয়ে থাকে। এবার আসি এই বুদ্ধির পরিমাপ। আমরা তো বুদ্ধি সম্পর্কে জানলাম, একজন ব্যক্তির বুদ্ধির উপর কি কি জিনিস প্রভাব রাখতে পারে, আবার বুদ্ধির প্রকৃতিকে এক একজন মনোবিজ্ঞানী কিভাবে ভাগ করেছেন সেই বিষয়েও কিন্তু আমরা জেনেছি। এখন আমরা একটু বুদ্ধির পরিমাপের ক্ষেত্রে যাই, যে আসলে বুদ্ধি আমরা কিভাবে পরিমাপ করব, একজন মানুষ কতটুকু বুদ্ধিমান সেই জিনিসটা আমরা কিভাবে ডিফাইন করব। এই জিনিসটা এভাবে আমরা কিন্তু চিন্তা করতে পারি না। একজন ব্যক্তি কতটুকু ধনী সেটা কিন্তু তার কাছে থাকা ব্যাংক ব্যালেন্স, অর্থ, বিত্তের দ্বারা আমরা পরিমাপ করতে পারি, কিন্তু বুদ্ধি জিনিসটা কিন্তু আমরা মনোবিজ্ঞানীরা প্রথমেই বলেছেন যে বুদ্ধি জিনিসটা অনুভব করা যায় কিন্তু সংজ্ঞায়িত করার কোনো ওয়ে নাই। তাহলে যে জিনিস আমরা সংজ্ঞায়িত করতে হিমশিম খেয়ে যাই সেই জিনিসটা আসলে পরিমাপ কীভাবে করব। তাহলে বুদ্ধিকে কিন্তু আসলে বাইরে থেকে আমরা এই যে 1 কেজি তুলা বা 1 কেজি যে লোহা এরকম যে পরিমাপ করব সেই জিনিসটা কিন্তু বুদ্ধির ক্ষেত্রে হবে না, বুদ্ধির ক্ষেত্রে এই জিনিসটা সম্ভব নয়। তবে অতীতে জিনিসটা যেটা হচ্ছে কি দৈহিক আকৃতি, আবার মাথার যে সাইজ ছিল, মস্তিষ্কের গঠন, এই জিনিসগুলো দেখে বুদ্ধি পরিমাপ করার চেষ্টা করা হতো, যেগুলো আসলে কি খুবই বেসলেস জিনিস। আর আমরা যে ফ্রান্সিস গ্যালটনের কথা শুরু থেকে বলে আসতেছি, যিনি বুদ্ধি সম্পর্কে বলেছেন বুদ্ধি বংশগতভাবে উত্তরাধিকার হিসেবে এক বংশ থেকে অন্য উত্তরাধিকার উপরে কি সঞ্চালিত হয়। তবে বুদ্ধি অভিজ্ঞার ক্ষেত্রে সবচেয়ে
গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কি আলফ্রেড বিনে, যিনি হচ্ছে কি বুদ্ধিবৃত্তিক বা বুদ্ধি পরিমাপের জন্য একটা খুবই ভালো এবং গ্রহণযোগ্য একটা এক্সপেরিমেন্টের কথা বলেছেন, পরীক্ষা পদ্ধতির কথা বলেছেন, যেটা বিনে-সিমো পদ্ধতি সম্পর্কে প্রচলিত। যদিও ক্যাটেল সর্বপ্রথম বুদ্ধিপরীক্ষা বা মেন্টাল টেস্ট কথাটি ব্যবহার করে থাকেন। এখন বুদ্ধি পরিমাপের জন্য যে সকল অভিজ্ঞতা প্রণীত হয়েছে সেগুলোকে কি ব্যাপক অর্থে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিজ্ঞা, একটা হচ্ছে কি দলগত বুদ্ধি অভিজ্ঞা। তাহলে এই যে ইন্টেলিজেন্স টেস্টগুলো সেগুলো সম্পর্কে যদি আমরা একটু দেখি, যে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিজ্ঞার মধ্যে সবচেয়ে ব্যবহৃত হচ্ছে কি স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিজ্ঞা এবং ওয়েক্সলার বুদ্ধি অভিজ্ঞা। আমরা একজন ব্যক্তির আসলে তার বুদ্ধিবৃত্তিক বিকাশ বা তার কতটুকু বুদ্ধি রয়েছে সেগুলো পরিমাপ করতে পারি এই বুদ্ধি অভিজ্ঞাগুলো দ্বারা। এগুলোতে আসলে কয়েক সেট অফ কোয়েশ্চেন্স বা কিছু কোয়েশ্চেন বয়স অনুযায়ী হচ্ছে ভাগ করা থাকে, সেগুলোর আনসার করার উপর ডিপেন্ড করে একজন মানুষের আসলে বুদ্ধি কীরকম বিকশিত হয়েছে বা তার বুদ্ধির অবস্থা আসলে কীরকম। তাহলে আমরা এই জিনিসগুলো একটু দেখে ফেলি যে আসলে বিভিন্ন ব্যক্তির উপর বা বিভিন্ন অভিজ্ঞার্থীর উপর এক্সপেরিমেন্টটা চালানো হয়, তারা হচ্ছে দেখা যায় যে তাদের প্রতিক্রিয়াগুলো আসলে রেকর্ড করা হয়, এরপর সেখান থেকে পরিমাপ করা হয় যে আসলে তাদের বুদ্ধি কিভাবে বিকাশ হয়েছে। এখন যে ব্যক্তি বুদ্ধির অভিজ্ঞাগুলো অর্থাৎ যে মেন্টাল টেস্টগুলোর মাধ্যমে একজন মাত্র ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায় তাদেরকে বলা হচ্ছে কি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিজ্ঞা। তাহলে এখন আমরা সেটা সম্পর্কে যদি একটু দেখি, যে বিনে-সিমো বুদ্ধি অভিজ্ঞা যেটা আমরা বলেছিলাম যেটা খুবই গ্রহণযোগ্য একটা, যেমন আলফ্রেড বিন এবং তার সহযোগী থিওডর সিমো 1905 সালে প্রথম সত্যিকার অর্থে ব্যবহার উপযোগী একটি বুদ্ধি অভিজ্ঞা তৈরি করেন। এই অভিজ্ঞাটি বিনে-সিমো স্কেল নামে পরিচিত। এখন এক্ষেত্রে তারা করেন কি, তারা 30টা প্রশ্ন নির্বাচন করেন যেগুলো সহজ থেকে কঠিন এভাবে ক্রমান্বয়ে সাজানো। এই যে তাদের 30টা কোয়েশ্চেনের মধ্যে একজন কতগুলো কোয়েশ্চেনের উত্তর দিতে পারে সেটার উপর নির্ভর করে তার বয়স বা মানসিক বুদ্ধি কতটুকু হবে সেই জিনিসটা। এখন তাদের মানসিক বিকাশ যে নির্ণয় করার জন্য এটার জন্য 1908 সালে বিনে-সিমো অভিজ্ঞার কি সেকেন্ড যে সংস্করণ সেটা প্রকাশিত হয়। এই সংস্করণে বিষয়গুলো বয়স অনুপাতে সাজানো হয়। এখানে সকল বিষয়কে 3 থেকে 13 বছর পর্যন্ত স্তরে ভাগ করা হয়। তাহলে প্রথমে যে 30টা প্রশ্ন ছিল সেগুলো ছিল বয়সের বাইরে, কিন্তু পরবর্তীতে তারা দ্বিতীয় যে সংস্করণটা বের করেন সেখানে তারা বয়সের অনুপাতে ভাগ করে দেন এবং সেটার দ্বারা কি পরিমাপ করেন যে আসলে একজনের ব্যক্তিভিত্তিক বুদ্ধি কিরূপ হতে পারে। তো এই যে বিনে-সিমো অভিজ্ঞা সেটার বৈশিষ্ট্য ছিল প্রথম মানসিক বয়সের ধারণা ব্যবহার করা হয়। আমরা যদি আলোচনা করি যে মানসিক বয়স জিনিসটা আসলে কি, ধরা যাক একজন ব্যক্তির বয়স হচ্ছে কি, একটা ছোট শিশুর বয়স 10 বছর। এখন 10 বছর বয়সে একটা শিশুর বুদ্ধির যেই রকম বিকাশ হওয়া দরকার সেরকম বিকাশ যদি না হয়, তাহলে ধরা যাক যে এই যে বিনে-সিমো এক্সপেরিমেন্টে যে 3 থেকে 13 বছর পর্যন্ত যে বিভিন্ন বয়সের শিশুদের বয়সের প্রশ্নগুলো রয়েছে, তো এই প্রশ্নগুলো যদি এই 10 বছর বয়সে একটা শিশুকে জিজ্ঞেস করা হয়, যে ধরা যাক সে 9 বছর বয়স পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর দিতে পারলো, কিন্তু পরবর্তী 10 বছর বয়সী যে প্রশ্নগুলো রয়েছে 10 বছর বয়সী শিশুদের জন্য সেটার প্রশ্নের কোনো উত্তর সে দিতে পারলো না, তাহলে ধরে নিতে হবে যে তার মানসিক বয়স আসলে 9 বছর। তাহলে তার প্রকৃত বয়স 10 বছর হওয়া সত্ত্বেও তার মানসিক বয়স 10 বছর। এই জিনিসটাই হচ্ছে কি বিনে-সিমো বুদ্ধি পরীক্ষায় যে মানসিক বয়সের যে বিষয় সেটিকে তুলে ধরা হয়েছিল। তাহলে একজন মানুষের বয়স মানসিক বয়স তার প্রাকৃতিক বয়সের চেয়ে বেশি হতে পারে। তাহলে প্রকৃত বয়সের চেয়ে যদি তার মানসিক বয়স বেশি হয় তাহলে তাকে আমরা কিন্তু কি তুলনামূলক আমরা দেখতে পারি বয়সের তুলনায় অনেকে একটু ম্যাচিউর হয়, আবার অনেকে একটু ইমম্যাচিউর হয়। তাহলে এই জিনিসটাই আসলে মানসিক বয়সের সাথে তুলনা করতে পারি। যেমন আমরা একটা খুবই ফেমাস একটা মুভি আছে যেটা হচ্ছে কই মিল গিয়া, যেটার মধ্যে আমরা দেখতে পাই যে রোহিত নামের যে ক্যারেক্টারটা থাকে সে হচ্ছে কি তার মানসিক বয়স 5 বছরে আটকে থাকে। সে শারীরিকভাবে তো সে বড় হয়ে যায় কিন্তু সে বয়স অনুযায়ী তার বুদ্ধির ওই রকম বিকাশ হয় না, মানসিকভাবে সে একটু কি পিছিয়ে থাকে। তাহলে তার মানসিক বয়স আটকে থাকে কি 5 বছর বা 6 বছরের একটা শিশুতে, যেখানে তার শারীরিক বয়স কি 18, 19 বা 20 বছর পর্যন্ত হয়ে যায়। তাহলে এই জিনিসটাই হচ্ছে কি মানসিক বয়স বা মেন্টাল বা ক্রোনোলজিক্যাল এজ। তো এই যে বিনে-সিমো এক্সপেরিমেন্টের সেটার যে আরেকটা ভার্সন সেটা আসে 1911 সালে, যেটা হচ্ছে কি
অধ্যাপক বিনের মৃত্যুর পূর্বে। এ সময় প্রাপ্তবয়স্কদের জন্য আসলে তখন কিছু প্রশ্ন সংযোজন করা হয়। তাহলে এক্ষেত্রে তখন এই এক্সপেরিমেন্টটা হয়ে যায় 3 থেকে 15 বছর পর্যন্ত এবং পদের সংখ্যা তখন দাঁড়ায় কয়টি? 54টি। পূর্বে আমরা দেখেছি যে এটার মধ্যে কি 30টি কোয়েশ্চেন ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে 54টি কোয়েশ্চেন পর্যন্ত নিয়ে যাওয়া হয়, যেটা কি 3 থেকে 15 বছর পর্যন্ত প্রসারিত করা হয় এবং বিভিন্ন ভাগে এটাকে ভাগ করা হয়ে থাকে। আর এটা সম্পর্কে এইচ.ই. গ্যারেট বলেছিলেন যে এই এক্সপেরিমেন্টটা আধুনিক সময়ে যে বুদ্ধি ও বিজ্ঞান নির্ণয়ের যে এক্সপেরিমেন্টগুলো রয়েছে সেগুলোর আদি রূপই হচ্ছে কিন্তু এই বিনেসিমো বুদ্ধি ও বিজ্ঞান যে পরীক্ষা। এবার আমরা যদি একটু স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি ও বিজ্ঞার কথা বলি, তাহলে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক L.M. টারম্যান 1916 সালে বিনেসিমো অভিজ্ঞার পরিবর্তন এবং পরিবর্ধন করে একটি সংস্করণ প্রকাশ করেন। এই সংস্করণটি হচ্ছে কি স্ট্যানফোর্ড বিনে স্কেল নামে পরিচিত। মার্কিন শিশুদের বুদ্ধি পরিমাপের জন্য মূলত টারম্যান বিনেসিমো অভিজ্ঞার সংস্করণ করেন। এই অভিজ্ঞা মোট 90টি প্রশ্ন সংযোজন করা হয়। তারপর 1937 সালে অধ্যাপক মেরিলের সহযোগিতায় টারম্যান মেরিল স্কেল নামে স্ট্যানফোর্ড বিনে স্কেলের আরেকটি সংস্করণ নিয়ে আসেন, যেটাতে হচ্ছে কি সর্বনিম্ন 2 বছর বয়স থেকে এবং শেষ হয়েছে সর্বোচ্চ ধাপ উন্নত বয়স্ক 3। এ সংস্করণে প্রশ্ন সংখ্যা হয় 129টি। তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে অনেক বড় স্কেলে এই জিনিসটাকে নিয়ে যাওয়া হয় ধীরে ধীরে। আর স্ট্যানফোর্ড বিনে স্কেলের তৃতীয় সংস্করণ আসে হচ্ছে 1960 সালে, এর শেষ সংস্করণ আসে 1986 সালে। সর্বশেষ সংস্করণটি শৈশবকাল থেকে পূর্ণবয়স্ক সকলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এই যে স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি ও বিজ্ঞান, এটার বিশেষত্ব হচ্ছে এটাতেই সর্বপ্রথম হচ্ছে বুদ্ধাঙ্ক বা আইকিউ পরিমাপের যে বিষয়টা সেটাকে সংযোজন করা হয় বা ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা যদি একটু বিনেসিমো বুদ্ধি ও বিজ্ঞাতে ব্যাক যাই, তো বুদ্ধি পরিমাপের জন্য তিনি কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি স্ট্যানফোর্ড বিনেতে প্রথম বুদ্ধাঙ্ক জিনিসটা ব্যবহার করা হয় বা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন। তো উইলিয়াম স্টার্ন আইকিউ সূচকটি প্রথম ব্যবহার করেন কে? উইলিয়াম স্টার্ন। প্রকৃতপক্ষে ব্যবহার করেন উইলিয়াম স্টার্ন। তো এখন উইলিয়াম স্টার্নের ক্ষেত্রে আমরা বুদ্ধাঙ্ক পরিমাপের যে সূত্রটা সেটা যদি একটু দেখি, সেটা হচ্ছে বুদ্ধাঙ্ক হচ্ছে কি মানসিক বয়স ডিভাইডেড বাই প্রকৃত বয়স ইন্টু 100। এখন এই 100 ব্যবহার করা মূলত হচ্ছে কি ভগ্নাংশ বাদ দেওয়ার জন্য। তো মানসিক বয়স আর প্রকৃত বয়স, আমরা প্রকৃত বয়স এবং মানসিক বয়সের কথা বলেছি যে বিনেসিমো এক্সপেরিমেন্টে মানসিক বয়সের কথা আমরা যেটা বলেছি যে একটা শিশু তার বয়সের তুলনায় তার মানসিকভাবে তার মানসিক বিকাশ কতটুকু হয়েছে সেটার উপর ডিপেন্ড করে মানসিক বয়স, আর তার শারীরিক বয়স বা তার জন্ম থেকে যে সে বড় হওয়া পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে তার প্রকৃত বয়স। এখন যেমন 4 বছর বয়সের যে শিশু, ধরা যাক এখানে এক্সাম্পল যেটা দেওয়া আছে যে 3টি শিশুর মানসিক বয়স 5 বছর, কিন্তু তাদের প্রকৃত বয়স যথাক্রমে 4, 5 ও 6। তাহলে মানসিক বয়স হচ্ছে 4 বছর বয়সী যে ছেলেটা রয়েছে বা শিশুটা রয়েছে তার মানসিক বয়স 5 বছর, 5 বছর বয়সী যে রয়েছে তার মানসিক বয়স 5 বছর, 6 বছর বয়সী যে রয়েছে তার মানসিক বয়স 5 বছর। তাহলে মানসিক বয়স কিন্তু তিনজনেরই এক, কিন্তু প্রকৃত বয়স তাদের কি আলাদা আলাদা। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে তাদের আসলে মানসিক বয়স কে কতটুকু বুদ্ধিমান বা তার আইকিউ কত সেটা যদি আমরা একটু পরিমাপ করি, যে 4 বছর বয়সের শিশুর বুদ্ধাঙ্ক যদি আমরা একটু পরিমাপ করি, তার বুদ্ধাঙ্ক হচ্ছে কি 125, আর 5 বছর শিশুর বুদ্ধাংশ হচ্ছে 100, আর 6 বছর বয়সেরটা হচ্ছে কি 83। তাহলে আমরা বলতে পারি যার বুদ্ধাঙ্ক 125 সে হচ্ছে অধিক বুদ্ধি সম্পন্ন, আর যার বুদ্ধাঙ্ক হচ্ছে 100 তার ক্ষেত্রে আমরা বলতে পারি স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন, আর যার বুদ্ধাঙ্ক হচ্ছে 83 তার ক্ষেত্রে সেটা বলা যায় যে সে স্বল্প বুদ্ধি সম্পন্ন। সাধারণত মানুষের আইকিউ যেটা পরিমাপ করা হয় সেটা খুব সম্ভবত 89 বা 91 থেকে 109 পর্যন্ত হচ্ছে স্বাভাবিক বুদ্ধি ধরা হয়। এর চেয়ে কম বেশি হলে সেটা ভিন্ন ভিন্ন বিষয় রয়েছে, অধিক এবং স্বল্প বুদ্ধি সম্পন্ন রয়েছে। তো এবার আমরা বিনেসিমো বুদ্ধি ও বিজ্ঞায় স্ট্যানফোর্ড বিনে স্কেলে প্রয়োগের যদি আমরা একটু নিয়মটা দেখি, সেক্ষেত্রে এখানে মানসিক বয়স হিসাবের একটা কিছু জিনিস রয়েছে যে একজন ব্যক্তি সে তার বয়স অনুযায়ী যে প্রশ্নগুলো উত্তর দিবে সেটার ক্ষেত্রে তার উত্তর দেওয়ার এবিলিটির উপর ডিপেন্ড করে তার বয়সের সাথে তার মানসিক বয়সে কত মাস যুক্ত হবে বা কত বছর যুক্ত হবে। যেমন আমরা বলছি যে 4 বছর বয়সী শিশু যদি 5 বছরের সবগুলো কোয়েশ্চেন আনসার দিতে পারে তাহলে তার মানসিক বয়স 5 বছর, 6 বছর বয়স সে সবগুলো আনসার যদি দিতে পারে তাহলে তার মানসিক বয়স হচ্ছে 6 বছর। এই জিনিসটা হচ্ছে কিছু পদ্ধতি ফলো করে তারা, যেমন
2 বছর থেকে 4.5 বছর বয়স পর্যন্ত প্রতিটি নির্ভুল উত্তরের জন্য অভিক্ষার্থী পাবে হচ্ছে অতিরিক্ত মানসিক বয়স 1 মাস করে। অর্থাৎ একজনের বয়সের তুলনায় সে ধরা যাক 3 বছর তার বয়স, কিন্তু সে 4 বছর বয়সের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দিতে পারছে, তাহলে এখানে প্রতিটা প্রশ্নের জন্য সে পাবে হচ্ছে কি অতিরিক্ত 1 মাস বয়স। আবার 5 বছর থেকে সাধারণ বয়স্ক স্তরের ক্ষেত্রে প্রশ্নের প্রতিটি নির্ভুল উত্তরের জন্য পাবে 2 মাস করে। আর উন্নত বয়স্ক 1-এর ক্ষেত্রে সে প্রতিটি নির্ভুল সমাধানের জন্য পাবে 4 মাস করে। উন্নত বয়স্ক 2-এর স্তরের প্রতিটি নির্ভুল উত্তরের জন্য 5 মাস এবং উন্নত বয়স্ক 3 স্তরের প্রতিটি নির্ভুল উত্তরের জন্য 6 মাস করে। এখন এই জিনিসটা খুবই জটিল মনে হতে পারে, কিন্তু আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে এই জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। যেমন একজন অভিজ্ঞার্থীর প্রকৃত বয়স হচ্ছে 4 বছর 11 মাস। সে 4 বছর বয়সে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারলো, তার মানে তার মানসিক বয়স 4 বছর, এটুকু আমরা ধরে নিতে পারলাম। তারপর 4.5 বছরের 5টি, তাহলে আমরা এই যে আগের পৃষ্ঠায় দেখেছিলাম 2 থেকে 4.5 বছরের প্রতিটি নির্ভুল উত্তরের জন্য অভিজ্ঞতা পাবে অতিরিক্ত মানসিক বয়স 1 মাস করে। তাহলে এই যে সে 5টি উত্তর দিতে পারলো, 5টার জন্য 1 মাস করে সে 5 মাস কিন্তু পাবে। এরপর 5 বছরের 4টি, তাহলে 5 বছরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 5 বছর থেকে সাধারণ বয়স্ক স্তরের অর্থাৎ 5 থেকে 15 বছর বয়স পর্যন্ত প্রতিটি নির্ভুল উত্তরের জন্য সে পাবে 2 মাস করে। তাহলে এইখানে সে পাচ্ছে হচ্ছে কি 4টা যেহেতু দিচ্ছে 4 দুগুণে 8 মাস। এবং 6 বছর বয়সের 2টি, 6 বছরের ক্ষেত্রেও সে পাবে হচ্ছে কি, কারণ আমরা দেখেছি 5 থেকে কত, 5 থেকে 15 পর্যন্ত, 15 পর্যন্ত, তাহলে সে 6 বছর বয়সের যদি 2টি দিতে পারে সেটার জন্য সে কি 2 মাস করে পাবে, অর্থাৎ এখানে পাচ্ছে সে 4 মাস। 7 বছরের একটার জন্য সে পাবে কি 2 মাস। তাহলে এই যে সে অতিরিক্ত উত্তর দিতে পারলো 4.5 বছরের 5টা, 5 বছরের 4টা, 6 বছরের 2টা, 7 বছরের একটা প্রশ্ন, এগুলোর জন্য সে অতিরিক্ত যে মাসগুলো তার বয়সে পাবে সেটাই কি তার মানসিক বয়সটাকে যোগ করে দেবে। যেমন যে 5 বছর 4.5 বছরের 5টার জন্য সে 5 একে 5, আর 5 বছরের 4টার জন্য 4 দ্বিগুণে 8, যেহেতু সে 2 মাস করে পাবে। 6 বছরের 2টির জন্য 2 মাস করে, 2 দ্বিগুণে 4, এবং 7 বছরের একটার জন্য 2 মাস, সে পেল 2 একে 2। তাহলে এই সবগুলো যোগ করলে সে পাচ্ছে হচ্ছে 19 মাস। 19 মাস হচ্ছে কি 1 বছর 6 মাস। তাহলে তার পূর্বের বয়স ছিল হচ্ছে কি 4 বছর মানসিক বয়স, 4 বছরের পরে সে আরও 19 মাস পর্যন্ত দিতে পারলো, অর্থাৎ আরও 1 বছর কত মাস, 1 বছর 7 মাস, 1 বছর 7 মাস। তাহলে তার মানসিক বয়স গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে কি 5 বছর 7 মাস। তাহলে 4 বছর 11 মাস বয়সের একটা শিশুর মানসিক বয়স 5 বছর 7 মাস। তাহলে তার আইকিউটার হিসাব যদি আমরা করে ফেলি তাহলে এইটা ডিভাইডেড বাই কি 4 বছর, পুরোটারে যদি আমরা মাসে কনভার্ট করে নিই তাহলে হচ্ছে 5 বছর 7 মাস দাঁড়ায় হচ্ছে কি 67 মাস, আর 4 বছর 11 মাস যে তার বয়স, 4 বছর 11 মাস যে তার বয়স, সেটা এসে দাঁড়ায় হচ্ছে কি 59 মাস। তাহলে তার আইকিউ হচ্ছে 113.56। তার বুদ্ধাঙ্ক যখন 113.56, তাহলে বুঝতে হবে যে তার কি স্বাভাবিক বুদ্ধির চেয়ে সে অল্প একটু বেশিতেই কিন্তু আছে, তার মানসিক বয়স কি একটু বেশি। আবার ধরা যাক একজন অভিজ্ঞার্থীর বয়স হচ্ছে কি 13 বছর 3 মাস, সে 13 বছর বয়স পর্যন্ত সব প্রশ্নের উত্তর নির্ভুলভাবে পারলো। এবার 14 বছর বয়সের 6টি, আমরা দেখেছিলাম যে 3 থেকে 15-এর জন্য সে পাবে 2 মাস করে, তাহলে 14 বছরের 6টি, 6 দ্বিগুণে হচ্ছে কি 12 মাস। এরপর সাধারণ বয়স্ক স্তর যেটা হচ্ছে কি 15 বছরের উপরে থাকবে, 15 বছর এর উপরে, এই যে একটু আমরা আবার এই পৃষ্ঠাটায় যদি একটু দেখাই যে সাধারণ বয়স্ক স্তরের প্রশ্নের প্রতিটি নির্ভুল উত্তরের জন্য অভিজ্ঞতা পাবে কি 2 মাস করে। তাহলে সে এখানে হচ্ছে কি সাধারণ বয়স্ক স্তরের 4টির উত্তর দিতে পারলো, সে 2 মাস করে পেল, 4 দ্বিগুণে 8 মাস। এবার উন্নত বয়স্ক 1 স্তরের 2টি, আর উন্নত বয়স্ক 1 স্তরের জন্য আমরা পেয়েছিলাম সে কয় মাস পাবে, 4 মাস। তাহলে 2, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 দ্বিগুণে 8। এরপর উন্নত বয়স্ক 2 স্তরের একটি, উন্নত বয়স্ক 2 স্তরের জন্য আমরা দেখেছিলাম একটি নির্ভুলভাবে অতিরিক্ত নির্ভুলভাবে উত্তরের জন্য সে পাবে হচ্ছে 5 মাস। তাহলে এই যে 5 × 1, আর উন্নত বয়স্ক 3 স্তরের একটি প্রশ্নের উত্তর দিতে পারলো, আর উন্নত বয়স্ক 3 স্তরের ক্ষেত্রে আমরা দেখেছি একটি প্রশ্নের জন্য সে পাবে 6 মাস করে মানসিক বয়স, তাহলে 6 কে 6।
তাহলে তার মানসিক বয়স হচ্ছে কি 39 মাস। তার বয়স হচ্ছে কত 13 বছর 3 মাস। তাহলে 13 বছরের সাথে যদি আমরা একটু 39 মাস যোগ করে দেই তাহলে আমরা তার মানসিক বয়স পেয়ে যাব 16 বছর 3 মাস। তাহলে সে কি বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধির বিকাশ ঘটেছে। তার বুদ্ধাঙ্ক যদি আমরা নির্ণয় করি 16 বছর 3 মাস ডিভাইডেড বাই কি তার বয়স যেটা 13 বছর 3 মাস। তাহলে 13 বছর 3 মাস এটাকে যদি আমরা একটু মাসে কনভার্ট করে নিই তাহলে 195 মাস ডিভাইড বাই 159 মাস। তার বুদ্ধি হচ্ছে কি 122.64। তার মানে সে কি স্বাভাবিকের চেয়ে বেশি বুদ্ধিমান। তার বুদ্ধাঙ্ক বা আইকিউ হচ্ছে কি স্বাভাবিকের চেয়ে বেশি। আর যদি একজন মানুষের বুদ্ধি বা 10 বছর বয়স্ক একটা ছেলে বা মেয়ের বুদ্ধাঙ্ক যদি 100 হয় এবং 5 বছর অন্য একজন ছেলে মেয়ের বুদ্ধাঙ্ক যদি 100 হয় তাহলে দুজনেই কি সমান বুদ্ধিসম্পন্ন কিন্তু ধরে নিতে হবে। এটা হচ্ছে কি স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষার একটা কথা। তাহলে দুজনের বুদ্ধাঙ্ক একই হলে তাদেরকে সমান বুদ্ধিসম্পন্ন ধরে নিতে হবে তাদের কি বয়সের ক্যাটাগরি অনুযায়ী। অর্থাৎ আমার বয়স অনুযায়ী আমি যদি 100 বুদ্ধাঙ্ক হয় আমার তাহলে আমি স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন। আবার একটা ছোট শিশু তারও যদি বয়স অনুযায়ী হচ্ছে 100 হয় তাহলে তার সেও কি স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন একজন শিশু হিসেবে বিবেচনা করা হবে। তাহলে এই হচ্ছে আমাদের বুদ্ধি পরিমাপের বা বুদ্ধি অভিজ্ঞা যেটা আর কি বুদ্ধাঙ্ক নির্ণয়ের যে বিষয়। তাহলে আজকে আমরা হচ্ছে কী কী জিনিস জানলাম? আমরা জানলাম বুদ্ধির প্রকৃতি, বুদ্ধির প্রকারভেদ, বুদ্ধির উপর আসলে দলগত এবং ব্যক্তিগত এবং দলগত বুদ্ধির যে পার্থক্য, আর আমরা বিনেসিমো স্ট্যানফোর্ড সিমো বুদ্ধিভিত্তিক অভিজ্ঞা এবং বুদ্ধাঙ্ক নির্ণয় বিষয় সম্পর্কে জানতে পারলাম। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।